ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা। প্রাথমিক তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছে 5.1 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6:10 ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর এবং ভূপৃষ্ঠের 91 কিলোমিটার গভীরে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় 220 কিলোমিটার দূরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং ওড়িশাতেও। কলকাতায় ভূকম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশপাশের কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়। কলকাতার এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি মাত্র ঘুম থেকে উঠছিলেন, তখন হঠাৎ চারপাশ কাঁপতে শুরু করে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় বলে উল্লেখ করেন তিনি। কলকাতা সিসমিক জোন 4-এ অবস্থিত, যা উচ্চমাত্রায় ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে। ভারতে 4টি সিসমিক জোন রয়েছে। জোন 5 সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ, জোন 2 সবচেয়ে কম। দেশের প্রায় 11% এলাকা জোন 5, 18% জোন 4, 30% জোন 3 এবং বাকিটা জোন 2 এর অন্তর্ভুক্ত। তবে সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে রাজধানী দিল্লি। দিল্লির চারপাশে দুর্বল ভূতাত্ত্বিক ফাটল থাকায় শহরটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। এদিকে একই দিন ভারতের আরেক রাজ্য হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় 3.7 মাত্রার ভূমিকম্প হয়েছে বলেও জানা গেছে। সোমবার রাতে মণিপুরের উরখুল এলাকাটি মাটি থেকে 10 কিলোমিটার গভীরে 3.2 মাত্রার ভূমিকম্প হয় বলেও জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। অন্যদিকে ভলকানো ডিসকভারি বলছে, মঙ্গলবার সকালে ভারত থেকে 216 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে শক্তিশালী 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার এবং তা এই এলাকায় ব্যাপকভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের অগভীর গভীরতার কারণে এটি উপকেন্দ্রের কাছাকাছি অনুরূপ মাত্রায় গভীর ভূমিকম্পের চেয়ে বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক এই ওয়েবসাইটটি বলছে, ভূমিকম্পের উৎপত্তি স্থলের সবচেয়ে কাছের বড় শহর হচ্ছে পারাদ্বীপ। 86,000 বাসিন্দার ভারতীয় এই শহরটি ভূমিকেন্দ্রের উত্তর পশ্চিমে 230 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেখানকার লোকেরা সম্ভবত দুর্বল কম্পন অনুভব করেছে। এছাড়া ভূমিকম্পের কেন্দ্র থেকে 526 কিলোমিটার দূরে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্পটি সম্ভবত খুব দুর্বল কম্পনের মতো অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ভলকানো ডিসকভারি। পবিত্র রমজান মাস শুরু হলে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসায় বেড়ে যায় ধর্মপ্রাণ মুসল্লিদের আনাগোনা। তবে দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে, সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন তাদের এবছর আল আকসায় যেতে দেওয়া হবে না। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু 24 ফেব্রুয়ারি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জানিয়েছে, যেসব পুরুষ ফিলিস্তিনির বয়স 55 বছর ও নারীদের বয়স 50 বছরের ওপরে তাদের আল আকসায় যেতে দেওয়া হবে, কিন্তু যারা দখলদারের কারাগার থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের পবিত্র এই মসজিদে প্রবেশে অনুমতি দেওয়া হবে না। তরুণ ফিলিস্তিনিদের পবিত্র এ মসজিদে যেতে বাধা প্রদান করে থাকে ইসরায়েল। তা সত্ত্বেও অনেকে এই মসজিদে নামাজ পড়তে যান, কিন্তু এবার দখলদার সেনারা এই বিষয়ে কড়াকড়ি আরোপ করবে বলে জানিয়েছে তারা। আনাদোলু আরও জানিয়েছে, রমজানে আল আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেমের দিকে যাওয়ার রাস্তায় চেক পয়েন্ট বসানো হবে। সেখানে প্রতিদিন দখলদার ইসরায়েলের 3,000 পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পশ্চিম তীর থেকে মাত্র 10,000 ফিলিস্তিনিকে আল আকসায় যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবছে ইসরায়েলি কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, মুসলিমরা পবিত্র এ মসজিদকে আল আকসা হিসেবে অভিহিত করলেও ইহুদিরা এটিকে টেম্পল মাউন্ট হিসেবে ডাকে। তাদের দাবি, এখানে ইহুদিদের প্রাচীন প্রার্থনা স্থল ছিল, এই জন্য তারা এই পবিত্র স্থানটিতে নিজেদের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গেল শনিবার 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই দিন দখলদার ইসরায়েলের 602 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল, তবে চুক্তির শর্ত ভঙ্গ করে এখনও সেসব ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি দখলদাররা। এর মধ্যে 24 ফেব্রুয়ারি সোমবার নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। তারা বলেছে, যদি হামাস তাদের আরও 4 জিম্মির মরদেহ ফেরত দেয় এবং এগুলো ফেরত দেওয়ার সময় কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করে, তাহলে আজই 602 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইনেত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নতুন শর্তের ব্যাপারে মধ্যস্থতাকারী দেশগুলোকে অবহিত করা হয়েছে। তবে মধ্যস্থতাকারী দেশগুলো কি জানিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া হামাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইউরোপের দেশসমূহের শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ দীর্ঘ 42 বছর ধরে তুরস্ককে তাদের দ্বারপ্রান্তে অপেক্ষায় রেখেছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একাধিকবার ইইউ এর সদস্য হিসেবে তুরস্ককে গ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এরদোয়ান বলেছিলেন তুরস্কের সঙ্গে বৈষম্যের অবসান ইইউকে ঘটাতেই হবে। সম্প্রতি ইইউতে সদস্যপদ পাওয়ার প্রসঙ্গে আবারও বক্তব্য দিয়েছেন এরদোয়ান। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে আঙ্কারার পূর্ণ সদস্যপদই ব্লকটিকে অচলাবস্থা থেকে উদ্ধারের একমাত্র সমাধান। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান এ কথা বলেন। খবরটি প্রকাশ করেছে ডেইলি সাবাহ। সংবাদ সম্মেলনে পশ্চিমা গণতন্ত্রে অতি ডানপন্থীদের উত্থানের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এ ধরনের উগ্র আন্দোলন ইউরোপীয় দেশগুলোতে মূলধারায় পরিণত হয়েছে। এরদোয়ান বলেন, আমরা পশ্চিমে অভিবাসী বিরোধী এবং ইসলাম বিদ্বেষী অতি ডানপন্থী আন্দোলনের উত্থানের দিকে নজর রেখে আসছিলাম। দুর্ভাগ্যবশত সাম্প্রতিক অনেক নির্বাচনে আমাদের উদ্বেগ সত্য হয়েছে। তিনি বলেন, সিরিয়া এবং ইউক্রেনের ঘটনাবলী তুরস্কের জন্য ইউরোপের প্রয়োজনীয়তা নিশ্চিত করে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন যে অচলাবস্থার মধ্যে পড়েছে তা থেকে কেবল তুরস্কই তাকে উদ্ধার করতে পারে। ইউনিয়নে তুরস্কের পূর্ণ সদস্যপদই এটিকে বাঁচাতে পারে। এটিই তার প্রয়োজনীয় প্রাণশক্তি। ইইউ যত তাড়াতাড়ি এই বাস্তবতার মুখোমুখি হবে ততই ভালো হবে সংগঠনটির জন্য। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আঙ্কারা ইইউতে যোগদানের প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী। ইউরোপীয় ইউনিয়নে যোগদানে ব্যর্থ হলে তুরস্ক অন্যান্য বিকল্প বিবেচনা করবে বলে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মন্তব্যের পর এরদোয়ানের এই মন্তব্য এলো। তুরস্ক 1999 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের জন্য প্রার্থিতা ঘোষণা করে। 2 দশকেরও বেশি সময় ধরে তুরস্ক ইইউ এর সদস্যপদের প্রার্থী ছিলেন। 2005 সাল থেকে এ বিষয়ে ব্যাপক হারে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত এক্ষেত্রে অনেক বাধা রয়ে গেছে। 2016 সালে এসে এই আলোচনা স্থগিত হয়ে যায়। বিভিন্ন সূত্রের তথ্য মতে মুসলিম দেশ হওয়ার কারণেও তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে নিতে চায় না এই জোটের কোনো সদস্য দেশ।